আমাদের এই গভীর তথ্য অনুসন্ধান বা বিশ্লেষণে স্বাগত জানাচ্ছি। মানে আজকের এই আয়োজনে আমরা এমন এক ঐতিহাসিক ব্যক্তিত্বকে নিয়ে আলোচনা করব যার জীবনের গল্প যে কোনো থ্রিলার বা রূপকথার আখ্যানকেও হার মানায়। একদম তাই। আজকের মূল বিষয় হলেন বিশ্ববিখ্যাত বাঙালি জ্যোতির্পদার্থবিজ্ঞানী মেঘনাদ সাহা। হ্যাঁ, আর আমাদের এই সম্পূর্ণ আলোচনার মূল ভিত্তি হিসেবে আমরা ব্যবহার করছি মেঘনাদ সাহার উইকিপিডিয়া পেজ এবং জীবামিত্র গাঙ্গুলি সম্পাদিত অত্যন্ত চমৎকার একটি বই। বইটার নাম হল মেঘনাদ সাহা, হিজ সায়েন্স অ্যান্ড পার্সোনা থ্রু সিলেক্টেড লেটার্স অ্যান্ড রাইটিংস। এই বইটি পেয়ে সাহার সমসাময়িক বিজ্ঞানীদের সাথে তার নিজস্ব চিঠিপত্র এবং তার মেয়ে চিত্রা রায়ের লেখা অমূল্য কিছু স্মৃতিকথা তুলে ধরা হয়েছে। আজকের এই আলোচনার মূল মিশন হল এটা আবিষ্কার করা যে কিভাবে পূর্ব বাংলার এক প্রত্যন্ত গ্রামের এক দরিদ্র, সামাজিকভাবে পিছিয়ে পড়া পরিবারের সন্তান নিজের অদম্য ইচ্ছাশক্তিতে বিংশ শতাব্দীর জ্যোতির্পদার্থবিজ্ঞানকে চিরতরে বদলে দিয়েছিলেন। আর শুধু তাই নয়, পরাধীন একটি জাতির স্বাধীনতা সংগ্রাম এবং পরবর্তীতে জাতি গঠনেও অনন্য ভূমিকা রেখেছিলেন। তো চলুন বিষয়টা একটু খুলে বলি। অবশ্যই এই গল্পটা কিন্তু শুধু একজন বিজ্ঞানের ল্যাবরেটরিতে বসে থাকার গল্প নয়, বরং এক অদম্য লড়াকু মানুষের গল্প। সময়টা ১৮৯৩ সাল। অবিভক্ত বাংলার, যা বর্তমানে বাংলাদেশের অন্তর্গত, ঢাকা জেলার শেওড়াতলী গ্রামে তার জন্ম। তার বাবা জগন্নাথ সাহা ছিলেন গ্রামের একজন অতি সাধারণ, খুবই দরিদ্র দোকানদার। ৮ ভাইবোনের বিশাল সংসারে মেঘনাদ ছিলেন পঞ্চম। চরম দারিদ্র্যের মধ্যেই তার বেড়ে ওঠা। ঠিক, জুতো কেনার সামর্থ্যটুকুও ছিল না। মাইলের পর মাইল কাদামাখা পথ খালি পায়ে হেঁটে তাকে স্কুলে যেতে হতো। আর দুপুরের খাবার হিসেবে ধুতিতে বাঁধা থাকত সামান্য কিছু চিড়ে বা গুড়। অর্থনৈতিক এই অভাবের সাথে কিন্তু আর একটা ভয়ঙ্কর লড়াই ওতপ্রোতভাবে জড়িয়েছিল। সামাজিক বৈষম্যের লড়াই। হ্যাঁ, নমশূদ্র বা দলিত সম্প্রদায়ের হওয়ার কারণে তাকে পদে পদে যে তীব্র বৈষম্যের শিকার হতে হয়, তা শুনলে আমাদের সবার মনে হতে পারে যে সমাজ ঠিক কতটা নিষ্ঠুর হতে পারে। একটা নির্দিষ্ট ঘটনার কথা বলা যায়। ইডেন হিন্দু হোস্টেলের ঘটনাটা তো একদম। তিনি যখন বৃত্তি পেয়ে ঢাকায় পড়াশোনা শেষ করে কলকাতায় এলেন প্রেসিডেন্সি কলেজে পড়তে, তখন তাকে ইডেন হিন্দু হোস্টেলে সিট দেওয়া হয়। কিন্তু সেখানে তথাকথিত উচ্চবর্ণের কিছু ছাত্র তীব্র আপত্তি তুলেছিল। তারা কোনোভাবেই এই নিম্নবর্ণের ছেলের সাথে একই ডাইনিং হলে বসে খেতে রাজি ছিল না। ভাবতে পারেন, শেষ পর্যন্ত তাকে নিজের ঘর থেকে থালা বাসন ধুয়ে আনতে হতো এবং আলাদা বসে খেতে হতো। এখানকার সবচেয়ে চমকপ্রদ বিষয়টা হল এই অভাবনীয় বঞ্চনা ও অপমান তাকে মানসিকভাবে একটুও গুটিয়ে ফেলতে পারেনি। উল্টে জাতপাত প্রথা এবং সামাজিক অবিচারের প্রতি তার মনে আজীবন এক তীব্র ঘৃণার জন্ম দিয়েছিল। ঠিক তাই, এই বৈষম্যই তার ভেতরের আগুনটাকে জ্বালিয়ে তাকে আরও লড়াকু করে তোলে। তার মেয়ে চিত্রা রায়ের স্মৃতিকথা থেকে আমরা খুব দারুণ একটা তথ্য পাই। হ্যাঁ, চিত্রা রায় লিখছেন যে তার বাবা কখনোই তথাকথিত উচ্চবর্ণের হিন্দুদের শ্রেষ্ঠত্ব প্রমাণের কোনো আচার অনুষ্ঠানে যেতেন না। পৈতে পড়া বা উপনয়নের মতো অনুষ্ঠান থেকে তিনি সচেতনভাবেই নিজেকে সরিয়ে রাখতেন। এমনকি ঢাকা কলেজিয়েট স্কুলে পড়ার সময় সরস্বতী পূজার দিন পুষ্পাঞ্জলি দেওয়ার সময়ও ব্রাহ্মণ না হওয়ার কারণে তাকে একবার বাধা দেওয়া হয়েছিল। এই সমস্ত ঘটনাই তার ভেতরের বিদ্রোহী সত্তাকে গভীরভাবে জাগিয়ে তুলেছিল। আর এই বিদ্রোহী সত্তার প্রকাশ কিন্তু খুব ছোটবেলাতেই দেখা গিয়েছিল। বঙ্গভঙ্গ বা স্বদেশী আন্দোলন যখন তুঙ্গে, তখন তিনি ঢাকা কলেজিয়েট স্কুলের ছাত্র। বাংলার তৎকালীন ব্রিটিশ গভর্নর ব্যামফিল্ড ফুলার যখন স্কুল পরিদর্শনে আসেন, তখন অন্যান্য ছাত্রদের সাথে মিলে মেঘনাদ সাহাও বয়কট ও প্রতিবাদে অংশ নেন। এর পরিণতি হল খুবই মারাত্মক। তাকে এবং তার বন্ধুদের স্কুল থেকে বহিষ্কার করা হল। পাশাপাশি তার বৃত্তিও বাতিল হয়ে গেল। এত ছোট বয়সে এতটা সাহস দেখানো চারটিখানি কথা নয়। তবে এই বহিষ্কার কিন্তু তার পড়াশোনা থামাতে পারেনি। তিনি কিষানগঞ্জ স্কুলে ভর্তি হন এবং সেখান থেকে এন্ট্রেন্স পরীক্ষায় পূর্ববঙ্গে প্রথম স্থান অধিকার করেন। এরপরই আসে তার জীবনের সেই টার্নিং পয়েন্ট, কলকাতার প্রেসিডেন্সি কলেজে ভর্তি হওয়া। সেখানে তার সহপাঠী ছিলেন সত্যেন্দ্রনাথ বসু, যিনি পরবর্তীতে এসএন বোস নামে জগৎবিখ্যাত হন। আর তাদের শিক্ষক ছিলেন জগদীশচন্দ্র বসু এবং প্রফুল্লচন্দ্র রায়ের মতো কিংবদন্তীরা। ভাবলে গায়ে কাঁটা দেয়। একই ক্লাসরুমে মেঘনাদ সাহা এবং সত্যেন্দ্রনাথ বসু বসে আছেন, আর সামনে পড়াচ্ছেন জগদীশচন্দ্র বসু। তবে এখানে একটা বিষয় পরিষ্কার করা দরকার। কোন বিষয়টা?
মেঘনাদ সাহা কিন্তু শুরু থেকেই জ্যোতিষ পদার্থবিজ্ঞান নিয়ে কাজ করবেন এমন কোনো পরিকল্পনা ছিল না, তাই না? তিনি তো ফলিত গণিত নিয়ে পড়াশোনা করছিলেন। ঠিক ধরেছেন। স্নাতকোত্তর শেষ করার পর তিনি এবং সত্যেন্দ্রনাথ বসু দুজনেই কলকাতা বিশ্ববিদ্যালয়ের লেকচারার হিসেবে যোগ দেন। তখন প্রথম বিশ্বযুদ্ধ চলছে। ভারতে আসা বেশ কঠিন। হ্যাঁ, কিন্তু এই দুজন তরুণ বিজ্ঞানী নিজেদের চেষ্টায় জার্মান ভাষা শিখলেন, যাতে অ্যালবার্ট আইনস্টাইন বা ম্যাক্স প্ল্যাঙ্কের মতো বিজ্ঞানীদের মূল গবেষণাপত্রগুলো তারা সরাসরি পড়তে পারেন। এমনকি তারাই প্রথম আইনস্টাইনের থিওরি অফ রিলেটিভিটির জার্মান পেপারগুলো ইংরেজিতে অনুবাদ করেছিলেন। বিশ্ববিদ্যালয়ে পড়ানোর সময় সাহাকে তাপগতিবিদ্যা বা থার্মোডায়নামিক্স পড়ানোর দায়িত্ব দেওয়া হয়। আর এই বিষয়টা পড়াতে গিয়েই তিনি জ্যোতির্বিজ্ঞানের দিকে আকৃষ্ট হন। আর ঠিক এই জায়গা থেকেই শুরু হয় তার সেই যুগান্তকারী আবিষ্কারের গল্প। সময়টা ১৯২০ সালের দিক, সাহার বয়স তখন মাত্র ২৭ বছর। তিনি আবিষ্কার করলেন তার বিখ্যাত সাহা আয়োনাইজেশন ইকুয়েশন বা তাপীয় আয়নীকরণ সূত্র। হ্যাঁ, এবং এই সূত্রটা পুরো জ্যোতির্বিজ্ঞানের ইতিহাসকে আক্ষরিক অর্থেই দুই ভাগে ভাগ করে দিয়েছিল, মানে সাহার আগের যুগ আর সাহার পরের যুগ। এই আবিষ্কারটা আসলে কতটা জাদুকরী সেটা বুঝতে হলে আমাদের একটু পেছনের দিকে তাকাতে হবে। ধরুন, বিজ্ঞানীরা বিশাল বিশাল টেলিস্কোপ দিয়ে মহাকাশের নক্ষত্রদের দিকে তাকিয়ে আছেন। তারা দেখতে পাচ্ছেন নক্ষত্র থেকে আসা আলো এক এক রকম। ঠিক সেই আলোকে প্রিজম বা স্পেকট্রোস্কোপের ভেতর দিয়ে ফেললে বিভিন্ন রঙের বর্ণালী বা স্পেকট্রাম তৈরি হচ্ছে, যার মাঝে কিছু কালো রেখা দেখা যায়। কিন্তু ১৯২০ সালের আগে বিজ্ঞানীদের কোনো ধারণাই ছিল না এই রেখাগুলো কেন তৈরি হয়। তারা ভাবতেন হয়তো এক একটা নক্ষত্র এক এক রকম রাসায়নিক উপাদান দিয়ে তৈরি, অথবা তাদের বয়স আলাদা। বিষয়টা ছিল একটা বিশাল রহস্য। সাহার এই সূত্রটাই ছিল সেই রহস্যের চাবি। চমৎকার বলেছেন। সাহা তার এই সমীকরণের মাধ্যমে অঙ্ক কষে দেখিয়ে দিলেন যে নক্ষত্রের বর্ণালীতে এই পার্থক্যের মূল কারণ উপাদানের ভিন্নতা নয়, বরং নক্ষত্রের ভেতরের প্রচণ্ড তাপমাত্রা। অর্থাৎ তাপমাত্রা কম বা বেশি হলে একই উপাদানের পরমাণুগুলো কিভাবে তাদের ইলেকট্রন ছেড়ে দিয়ে আয়নে পরিণত হয়, সেটা এই সূত্র নিখুঁতভাবে ব্যাখ্যা করেছিল। সহজ কথায় বললে এই সূত্রটা ছিল মহাকাশের নক্ষত্রগুলোর তাপমাত্রা মাপার একটা জাদুকরী থার্মোমিটার। বিজ্ঞানীরা পৃথিবীতে নিজেদের ল্যাবরেটরিতে বসেই কেবল নক্ষত্রের আলো বিশ্লেষণ করে বলে দিতে পারতেন ওই নক্ষত্রের আসল তাপমাত্রা কত। এবং সেখানে ঠিক কি কি রাসায়নিক উপাদান লুকিয়ে আছে সেটাও জানা যেত। আর এই কারণেই সূত্রটা জ্যোতির্বিজ্ঞানের মোড় পুরোপুরি ঘুরিয়ে দিয়েছিল। বিখ্যাত বিজ্ঞানী আর্থার এডিংটন এটিকে জ্যোতির্বিজ্ঞানের সেরা ১২টি আবিষ্কারের একটি হিসেবে স্বীকৃতি দিয়েছিলেন। নরওয়ের প্রখ্যাত বিজ্ঞানী সেভেন রসাল্যান্ড স্পষ্টই বলেছিলেন যে মেঘনাদ সাহার এই সূত্র ছাড়া আধুনিক জ্যোতির্পদার্থবিজ্ঞানের অগ্রগতি কল্পনাই করা যায় না। পরবর্তীতে বিজ্ঞানীরা নক্ষত্র নিয়ে যত কাজ করেছেন তার প্রায় সবই ছিল সাহার ধারণার পরিমার্জন বা সম্প্রসারণ। এই সূত্র আবিষ্কারের পর বিশ্বব্যাপী বিজ্ঞানীদের সাথে তার যে যোগাযোগ তৈরি হয়, সেটা বইটিতে দেওয়া চিঠিপত্রগুলো পড়লে খুব দারুণভাবে বোঝা যায়। বিশেষ করে প্রিন্সটন বিশ্ববিদ্যালয়ের বিখ্যাত বিজ্ঞানী হেনরি নরিস রাসেলের সাথে মেঘনাদ সাহার চিঠির আদান-প্রদানগুলো রীতিমতো মুগ্ধতরার মতো। রাসেল তার চিঠিতে সাহার কাজের ভূয়সী প্রশংসা করেছিলেন। তবে পাশাপাশি কিছু বৈজ্ঞানিক সংশোধনীর কথাও বলেছিলেন। ঠিক। আর সেই চিঠির উত্তরে সাহা অত্যন্ত বিনয়ের সাথে কিন্তু নিজের বৈজ্ঞানিক প্রমাণের উপর পূর্ণ আস্থা রেখে তার নিজস্ব স্টেরিক ফ্যাক্টর তত্ত্ব দিয়ে নিজের অবস্থান পরিষ্কার করেছিলেন। একটু থামাই, এই স্টেরিক ফ্যাক্টর বিষয়টা আসলে কি, শ্রোতাদের জন্য যদি একটু সহজ করে বলা যায়। খুব সাধারণ ভাষায় বলতে গেলে, যখন দুটো অণু বা পরমাণু একে অপরের সাথে বিক্রিয়া করে, তখন শুধু তাদের শক্তি থাকলেই হয় না, মহাকাশে তাদের অবস্থান বা জ্যামিতিক দিকটাও ঠিক হতে হয়। এটাকে রাসায়নিক বিক্রিয়ার ক্ষেত্রে স্পেশিয়াল অ্যারেঞ্জমেন্ট বা স্থানিক সজ্জা বলা যায়। সাহার রাসেলকে অত্যন্ত নিখুঁত যুক্তিতে বুঝিয়েছিলেন যে নক্ষত্রের ভেতরে প্রচণ্ড তাপমাত্রায় এই স্টেরিক ফ্যাক্টর কিভাবে কাজ করে। এই চিঠিতত্রগুলো প্রমাণ করে আন্তর্জাতিক বিজ্ঞানীদের সাথে তার কতটা গভীর বুদ্ধিবৃত্তিক সম্পর্ক ছিল। একজন তরুণ ভারতীয় বিজ্ঞানী,
যার নিজস্ব কোনো উন্নত ল্যাবরেটরি নেই, তিনি প্রিন্সটনের মতো জায়গার একজন শীর্ষ বিজ্ঞানীর সাথে সমানে সমানে বৈজ্ঞানিক যুক্তি খণ্ডন করছেন। এখানেই বিষয়টা সবচেয়ে আকর্ষণীয় হয়ে ওঠে। মানে একদিকে তিনি তার তত্ত্বের জন্য পুরো বিশ্বের বাঘা বাঘা বিজ্ঞানীদের কাছে সমাদৃত হচ্ছেন, আর ঠিক অন্যদিকে নিজের দেশে বসে গবেষণার জন্য ন্যূনতম অর্থটুকুও তিনি পাচ্ছেন না। ঔপনিবেশিক ভারতের এই রূঢ় বাস্তবতা সত্যি মর্মান্তিক। ১৯২৪ সালে রাসেলকে লেখা সাহার একটি চিঠি পড়লে রীতিমতো কষ্ট হয়। তিনি সেখানে লিখছেন যে একটি সাধারণ স্পেকট্রোগ্রাফ, একটা ডিফ্র্যাকশন গ্রেটিং এবং অন্যান্য কিছু প্রাথমিক যন্ত্রপাতি কেনার জন্য তার মাত্র ২,০০০ পাউন্ড অনুদান প্রয়োজন। তিনি রাসেলকে অনুরোধ করছেন রকফেলার ট্রাস্ট বা কার্নেগি ট্রাস্টের কাছ থেকে এই সামান্য অর্থের ব্যবস্থা করে দেওয়া যায় কিনা। স্পেকট্রোগ্রাফ হল সেই যন্ত্র যা আলোকে ভেঙে তার বর্ণালী তৈরি করে, আর ডিফ্র্যাকশন গ্রেটিং হল আলোক রশ্মিকে আলাদা করার একটা বিশেষ ধরনের কাঁচের মতো তল। জ্যোতির্বিজ্ঞানের গবেষণার জন্য এগুলো একেবারে প্রাথমিক যন্ত্রপাতি। যে বিজ্ঞানী মহাবিশ্বের রহস্য ভেদ করেছেন, তাকে একটা সাধারণ যন্ত্রপাতির জন্য এভাবে অনুদান চেয়ে আকুতি জানাতে হচ্ছে, এটা ভাবলেও অবাক লাগে। আর এই অর্থাভাবের কারণেই তাকে কী পরিমাণ ক্ষতির সম্মুখীন হতে হয়েছিল তার একটা চরম হতাশার উদাহরণ হল নক্ষত্রের উপর বিকিরণ চাপের বা সিলেক্টিভ রেডিয়েশন প্রেশারের প্রভাব নিয়ে তার গবেষণা। অপেক্ষা করুন, এই গবেষণাটা কেন এত গুরুত্বপূর্ণ ছিল? কারণ বিজ্ঞানীরা তখন একটা অদ্ভুত ব্যাপার লক্ষ্য করছিলেন। ক্যালসিয়াম পরমাণু হাইড্রোজেনের চেয়ে অনেক বেশি ভারী, কিন্তু নক্ষত্রের বর্ণালী বিশ্লেষণ করে দেখা যাচ্ছিল যে ভারী ক্যালসিয়াম নক্ষত্রের একদম ওপরের স্তরে ভাসছে আর হালকা হাইড্রোজেন নিচের দিকে। মেঘনাদ সাহ বিকিরণ চাপের তত্ত্ব দিয়ে প্রমাণ করলেন যে নক্ষত্রের ভেতর থেকে বেরিয়ে আসা আলোর প্রচণ্ড চাপ বা রেডিয়েশন প্রেশার কিভাবে মাধ্যাকর্ষণ শক্তিকে হারিয়ে ভারী মৌলগুলোকে ওপরের দিকে ঠেলে দেয়। কিন্তু মর্মান্তিক বিষয়টা হল, তিনি এই যুগান্তকারী গবেষণাপত্রটি বিখ্যাত অ্যাস্ট্রোফিজিক্যাল জার্নালে পাঠালেও ছাপাতে পারলেন না। কারণ ওই জার্নালে বড় প্রবন্ধ ছাপানোর জন্য একটা নির্দিষ্ট ফি বা অর্থ দেওয়ার নিয়ম ছিল, যা দেওয়ার সামর্থ্য সাহার ছিল না। এটা তো সত্যিই দুর্ভাগ্যজনক। শুধু দুর্ভাগ্যজনক নয়, বিজ্ঞানের ইতিহাসের একটা বড় ট্র্যাজেডি। টাকার অভাবে সাহার পূর্ণাঙ্গ কাজটা সেখানে ছাপা হল না। তিনি একটি ছোট সারসংক্ষেপ প্রকাশ করতে বাধ্য হলেন। কিছুদিন পর অক্সফোর্ডের বিজ্ঞানী E.A. মিলনে ঠিক একই বিষয়ের উপর বিস্তারিত কাজ প্রকাশ করলেন। ফলে এই বিশাল আবিষ্কারের মূল কৃতিত্ব শেষ পর্যন্ত মিলনের ঝুলিতেই চলে গেল। পৃথিবীর অন্যতম সেরা একটা আবিষ্কারের আনুষ্ঠানিক স্বীকৃতি থেকে একজন বিজ্ঞানী শুধু প্রকাশনার ফি দিতে না পারার জন্য বঞ্চিত হলেন। এসবের পাশাপাশি তার উপর তো ব্রিটিশ গোয়েন্দাদের কড়া নজরদারিও ছিল। তথ্যসূত্রগুলো ঘাটলে একটা ব্যাপার খুব স্পষ্ট হয়ে ওঠে। বিজ্ঞানী পরিচয়ের বাইরেও তার একটা প্রবল রাজনৈতিক সত্তা ছিল, যা ব্রিটিশ সরকার কখনোই ভালোভাবে নেয়নি। হ্যাঁ, ব্রিটিশ গোয়েন্দারা তাকে সবসময় অত্যন্ত সন্দেহের চোখে দেখত। ছাত্রজীবনে বঙ্গভঙ্গ আন্দোলনে যুক্ত থাকার কথা তো আগেই বলেছি। পরবর্তীতে তিনি যুগান্তর দলের মতো বিপ্লবী সংগঠনগুলোর সংস্পর্শে আসেন। বাঘা যতীনের সহযোগী নলিনী গুপ্তের মতো বিপ্লবীদের তিনি লুকিয়ে আশ্রয় দিয়েছিলেন। তার মেজবাড়িতে বিপ্লবীদের যাতায়াত ছিল এবং জার্মানিতে থাকা ভারতীয় বিপ্লবীদের সাথে তার চিঠিপত্র যোগাযোগ ছিল। ব্রিটিশ গোয়েন্দা ফাইলে তাকে একজন বিপজ্জনক ব্যক্তি হিসেবে চিহ্নিত করা হয়েছিল। আর এই বামপন্থী ঘেঁষা বা ব্রিটিশ বিরোধী বিপ্লবী রাজনৈতিক সংযোগের কারণেই কিন্তু শুরুতে বিখ্যাত রয়্যাল সোসাইটির ফেলো হওয়ার ক্ষেত্রে তাকে অনেক বাধার সম্মুখীন হতে হয়েছিল। বিপক্ষ নিচ্ছি না, বরং ঐতিহাসিক দলিল হিসেবে এই তথ্যগুলো তার চরিত্রের একটা ভিন্ন এবং শক্তিশালী দিক আমাদের সামনে তুলে ধরছে। একদম ঠিক। তিনি ল্যাবরেটরির ভেতরে যেমন বিজ্ঞানের সমীকরণ মেলাতেন, ল্যাবরেটরির বাইরে দেশের স্বাধীনতার সমীকরণ নিয়েও ততটাই ভাবতেন। তাহলে এই সব কিছুর মানে কি দাঁড়ায়? একজন মানুষ যিনি চরম দারিদ্র্য জয় করে বিশ্বের অন্যতম সেরা বিজ্ঞানী হলেন, আবার ব্রিটিশদের রক্তচক্ষু উপেক্ষা করে বিপ্লবীদের আশ্রয়ও দিলেন। তিনি কি নিজেকে শুধু গবেষণাগারের চার দেয়ালের মধ্যেই আটকে রেখেছিলেন? যদি আমরা বিষয়টাকে বৃহত্তর প্রেক্ষাপটে দেখি, মেঘনাদ সাহা বুঝতে পেরেছিলেন ভারতের মতো একটি দরিদ্র এবং পিছিয়ে পড়া দেশের সমস্যাগুলোর সমাধান করতে হলে বিজ্ঞানকে গবেষণাগার থেকে বের করে সাধারণ মানুষের দোরগোড়ায় নিয়ে যেতে হবে।
শুধু তত্ত্ব নিয়ে বসে থাকলে দেশের উন্নতি হবে না। তিনি একা হাতে অনেকগুলো প্রতিষ্ঠান গড়ে তুলেছিলেন। ইনস্টিটিউট অফ নিউক্লিয়ার ফিজিক্স প্রতিষ্ঠা করেন, যা বর্তমানে তারই সম্মানে সাহা ইনস্টিটিউট নামে পরিচিত। এছাড়া ন্যাশনাল একাডেমি অফ সায়েন্স প্রতিষ্ঠা করেন এবং বিজ্ঞানকে সাধারণ মানুষের কাছে জনপ্রিয় করার জন্য সায়েন্স অ্যান্ড কালচার নামে একটি চমৎকার জার্নাল শুরু করেন। তিনি তো ভারতের নদী পরিকল্পনা এবং বন্যা নিয়ন্ত্রণেরও অন্যতম প্রধান স্থপতি ছিলেন। বাংলার দামোদর নদের ভয়াবহ বন্যা নিয়ে তিনি গভীরভাবে গবেষণা করেছিলেন। হ্যাঁ, আমেরিকার টেনেসি ভ্যালি অথরিটি বা টিভিসির আদলে তিনি দামোদর ভ্যালি কর্পোরেশন এবং বহুমুখী নদী পরিকল্পনার মূল রূপরেখা তৈরি করেছিলেন। নদীকে কিভাবে বিজ্ঞানের সাহায্যে নিয়ন্ত্রণ করে বন্যা রোধ করা যায় এবং জলবিদ্যুৎ তৈরি করা যায়, সেটা তিনিই প্রথম সরকারকে বুঝিয়েছিলেন। দেশের সাধারণ মানুষের কথা ভেবে তিনি এতটাই চিন্তিত ছিলেন যে ১৯৫২ সালে স্বাধীন ভারতে তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে লোকসভার সাংসদ নির্বাচিত হন। লোকসভায় তার ভূমিকাও কিন্তু অসাধারণ ছিল। তিনি সংসদে দাঁড়িয়ে সরাসরি দেশের শিক্ষা, ভারী শিল্পায়ন এবং নদী পরিকল্পনার বিভিন্ন ত্রুটি নিয়ে সরকারের তীব্র সমালোচনা করতেন। বিজ্ঞানকে তিনি সমাজ বদলের প্রধান হাতিয়ার হিসেবে দেখেছিলেন। তার জীবনের এই বিশাল ব্যাপ্তির পাশাপাশি তার মেয়ে চিত্রা রায়ের লেখা থেকে আমরা ব্যক্তি মেঘনাদ সাহার কিছু দারুণ মজার এবং মানসিক গল্প জানতে পারি। এত বড় মাপের একজন বিজ্ঞানী, যিনি নক্ষত্রের জন্ম মৃত্যুর হিসাব রাখতেন, তিনি ব্যক্তিগত জীবনে ছিলেন সম্পূর্ণ নাস্তিক। তিনি নদীতে সাঁতার কাটতে ভীষণ ভালোবাসতেন। চশমা চোখে অত্যন্ত গম্ভীর চেহারার মানুষটির ভেতরেও যে কতটা গভীর জীবনবোধ ছিল, তাই স্মৃতিগুলো থেকে বোঝা যায়। আমার সবচেয়ে অবাক লেগেছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কার একটা ঘটনা পড়ে। চিত্রা রায় তার লেখায় খুব সুন্দর করে বর্ণনা করেছেন যে যুদ্ধ যখন শুরু হল এবং তারা রাজশাহীতে ছিলেন, তখন মেঘনাদ সাহা তার মেয়েদের আত্মরক্ষার জন্য রীতিমতো লাচি খেলা ও ছোড়া চালানোর প্রশিক্ষণ দেওয়ার ব্যবস্থা করেছিলেন। এমনকি রণপা ব্যবহার করাও শিখিয়েছিলেন। সেই যুগে দাঁড়িয়ে এটা ভাবা যায়, তিনি এমন একজন পিতা ছিলেন যিনি মেয়েদের স্বাধীনতায় এবং স্বাবলম্বী হওয়ায় পুরোপুরি বিশ্বাস করতেন। মেয়েদের উচ্চশিক্ষার ব্যাপারে তিনি সবসময় উৎসাহ দিতেন। তার কাছে নারী পুরুষের কোনো ভেদাভেদ ছিল না। আজকের এই গভীর আলোচনা থেকে আমরা সত্যি অনেক কিছু জানতে পারলাম। পূর্ব বাংলার শেওড়াতড়ি গ্রামের এক হতদরিদ্র বালক, যাকে নিম্নবর্ণের বলে ডাইনিং হল থেকে বের করে দেয়া হয়েছিল, সেই কিনা নিজের অদম্য মেধা, হার না মানা জেদ এবং কঠোর পরিশ্রম দিয়ে মহাবিশ্বের নক্ষত্রদের ভাষা পাঠ করার জাদুকরী উপায় বের করেছিল। এই গল্পটা আমাদের সবার জন্য চরম অনুপ্রেরণামূলক। বর্তমান যুগে যখন আমরা চারপাশে তথ্যের আধিক্যে প্রায়শই বিভ্রান্ত হয়ে পড়ি, তখন মেঘনাদ সাহার মতো তীক্ষ্ণ চিন্তাশক্তি এবং স্পষ্টতা আমাদের পথ দেখাতে পারে। তার জীবন থেকে সবচেয়ে বড় শিক্ষাটা হল সমাজের প্রতি একজন বিজ্ঞানীর দায়বদ্ধতা। তিনি প্রমাণ করে গেছেন, জ্ঞান তখনই সবচেয়ে দামি এবং সার্থক হয়ে ওঠে যখন সেই জ্ঞানকে সাধারণ মানুষের কল্যাণে এবং সমাজের অভাবমোচনে কাজে লাগানো যায়। আজকের আলোচনার একেবারে শেষ প্রান্তে এসে সবার জন্য একটি গভীর চিন্তার খোরাক রেখে যেতে চাই। একবার ভেবে দেখুন তো, মেঘনাদ সাহা যদি সেই সময় ইউরোপ বা আমেরিকার বিজ্ঞানীদের মতো অত্যাধুনিক গবেষণাগার, আধুনিক যন্ত্রপাতি আর পর্যাপ্ত অর্থের যোগান পেতেন, তবে তার মাথা থেকে হয়তো আরও কত যুগান্তকারী আবিষ্কার বের হয়ে আসত। বিজ্ঞান হয়তো আজ আরও 1 শতাব্দী এগিয়ে যেত। কিন্তু একই সাথে মনের মধ্যে এই প্রশ্নও জাগে, ছোটবেলার সেই চরম দারিদ্র্য, তীব্র বর্ণ বৈষম্যের শিকার হওয়া আর ঔপনিবেশিক পরাধীনতার সংগ্রামে কি তার ভেতরের ওই অদম্য আগুনটাকে জ্বালিয়ে দেয়নি? যদি তিনি বঞ্চনার শিকার না হতেন, তবে কি সমাজ বদলের এই প্রবল তাগিদ তার ভেতরে জন্ম নিত? আজকের দিনেও পৃথিবীর আনাচে কানাচে এমন অনেক মেঘনাদ সাহা প্রয়োজনীয় সুযোগ, সামান্য অর্থ আর পৃষ্ঠপোষকতার অভাবে চিরতরে হারিয়ে যাচ্ছে কিনা, এই প্রশ্নটি আজকের আলোচনার শেষে সবার ভাবনার জন্য রয়ে গেল।